সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তির হাতে জিম্মে আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। দারগার দিতে হতো 100 টাকা, এখানে দিতে হতো 80 টাকা। পুলিশে অবশ্যই বাদ পড়ে লাইনম্যান কিসের এখানে ট্রাফিকের জন্য আমি টাকা তুলি না স্যার। এইটা ছাড় সাদাবাজি না, আমাদেরকে সেভ করতেছে যে ওরা। এই টাকাগুলো মালিক সমিতি নিতে পারবে। কোনো শ্রমিক অ্যাক্সিডেন্ট হলে এটা আমরা নিজেদের পকেট থেকে সাহায্য সহযোগিতা করি। এটা আমরা খতিয়ে দেখব। বাংলাদেশের বাণিজ্য নগরী চট্টগ্রাম প্রতিদিন লাখো মানুষের চলাচলে মুখরিত এই শহরে অন্যতম ব্যস্ত রুট অলংকার স্টেশন থেকে সীতাকুণ্ড। আর ঠিক এই রুটেই চলছে এক ভয়ঙ্কর অবৈধ চাঁদাবাজির সাম্রাজ্য। দিনের আলোতেও থামছে না অবৈধ টাকা উত্তোলন, আর পুলিশ যেন পুরোপুরি নির্বিকার। কারা এই চাঁদাবাজ, কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে 2 শতাধিক গণপরিবহন? আজকের অনুসন্ধানে দেখাবো তারই বিস্তারিত। চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম পয়েন্ট অলংকার স্টেশন। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত প্রায় 2 শতাধিক মিনিবাস ও হিউম্যান হলার চলাচল করে এখান দিয়ে। সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমিক প্রতিদিন যার ওপর ভরসা করে চলে। কিন্তু ঠিক এই গণপরিবহনই আজ পরিণত হয়েছে একদল চাঁদাবাজের বাণিজ্য ক্ষেত্রে। এই রুটের 8 নম্বর ও 17 নম্বর গাড়ির চালক হেলপারদের দাবি, তাদের থামিয়ে প্রতিদিন গুনতে হচ্ছে বাধ্যতামূলক চাঁদা। কারো কাছে 50 টাকা, কারো কাছে 100 টাকা, কখনো এর বেশি। আর এই টাকা কোনো বৈধ রসিদ ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে তুলে নেয় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী। টাকা তুলি না, ধান্দা করতেছি এগুলো। আমরা মানে টিকিট দিই বা কি যাত্রী তুলে দিলে আমার 20 টাকা দেয়। না এটা তো ওরা দেয় না, দিলে দেয় না, দিলে একটা দেয় না। টাকা ট্রাফিকের জন্য আমি টাকা তুলি না স্যার। না না, আমি বলছি স্যার। এখন পাইলাম আপনি টাকা চাচ্ছেন স্যার এটা আমি বলতেছি। নাম কি আপনার? নাম কি? আমার নাম রুবেল। রুবেল। জি স্যার। টাকা পুলিশে দেব, আমি র‍্যাবকে দিব? না স্যার, আমি এগুলো করি না স্যার। আমি স্যার পেটের দায়ে ধান্দা করি স্যার। জনগণের টাকা। স্যার আমি ড্রাইভার, আমি যাইছি ধান্দা মান্দা করে। না না, ভয়বার কি আছে এখানে? টাকা তুলে টাকা দিচ্ছ, নাম বলো। আজাদ ভাই। আজাদ ভাই। আজাদ বাড়ি কোথায় তার? বাড়ি কোথায়? বাড়ি এখানে হবে মনে হয়, গাট্টলি। আজাদ নাম, যে টাকা তুলে তার নাম হচ্ছে আজাদ। টাকা তুলে যে উনি আবার সিরিয়াল আমাদের মেনটেন করে। এখন চলে গেলে কেন? চলে গেলে কেন এটা আমরা এখন আমরা এখন বুঝতে পারছি, এখন জানতে পারছি যে মানে কি ওনারা অবৈধভাবে টাকাটা নিচ্ছে। সবচেয়ে বিস্ময়কর বিষয়, চাঁদাবাজির স্থানটি অলংকার পুলিশ বক্সের ঠিক সামনে। সেখানে দায়িত্বে আছেন ট্রাফিক বিভাগের টিআই সামিউর রহমান। শুধু তাই নয়, আশেপাশে থাকে কমপক্ষে 4-5 জন সার্জেন্ট ও কনস্টেবল। কিন্তু স্পষ্ট চোখের সামনে অবৈধ অর্থ আদায় হলেও কেউ যেন কিছু দেখছেন না। হ্যাঁ টাকা তুলে কেন এই জায়গাটা যাচ্ছে? এই জায়গাটা মালিক সমিতি ট্যাক্স যদি বসে টাকা নিয়ে যান। পুলিশ কি করে? এই পুলিশে তো দেখে, পুলিশে দেখে এটা সাইড থাকে ভাগ পায়। পুলিশে অবশ্যই ভাগ না পাইবে না। বলতেছে যে মানে কি লাইনম্যানের দায়িত্ব। লাইনম্যান কিসের এখানে? গাড়ি আসতেছে সিরিয়াল প্যাসেঞ্জার উঠাচ্ছে, তখন বলতে 20 টাকা 50 টাকা দাও। ওই তো ওই যে বলতেছে আপনার লাইনম্যান যেভাবে বলতেছে না, ওটা আর লাইনম্যান বলতেছে আর। কিন্তু লাইনম্যান কি এখানে? কিসের লাইনম্যান? লাইনম্যান বলতে তো কিচ্ছু নাই, বস এরা তো চাঁদাবাজি করতেছে। অনেক নেতারাও আছে, ওরা টাকা চাইলে টাকা দিতে হয়। আমাদের এখানে লাইনের টাকা দিয়ে হচ্ছে, গাড়িগুলোর মাল দিয়ে হচ্ছে প্রতি মাসে 1600 টাকা করে। তো পুলিশ আলা ধরে আমাদের কাছ থেকে টাকা খাই। দারগার দিতে হতো 100 টাকা, এখানে দিতে হতো 80 টাকা। এখন ওটা বন্ধ। এখন না যে সীমিত 30 টাকা নেই ওই লাইনম্যানের খরচ। অভিযোগ রয়েছে, এই চাঁদাবাজি এতটাই নিয়মিত, এতটাই প্রকাশ্য যে এটিকে এখন স্থানীয়রা ওপেন সিক্রেট বলেই অভিহিত করেন। যেন একটি অঘোষিত নিয়ম, গাড়ি চলবে কিন্তু চাঁদা দিতে হবে। আমাদের কাছ থেকে কয় ট্রাফিকের 20 টাকা দাও, লাইনম্যানের 20 টাকা দাও, অমুকগুলো 50 টাকা দাও। এখন আমরা তো নিরুপায় দিচ্ছি। এটা ছাড় সাদাবাজি না, এটাকে বলে কি ওই যে আমরা আমাদেরকে সেভ করতেছে যে ওরা। মানে আপনার এই যে সরকারি রোডটার ভিতরে যখন আমি ড্রাইভার, আরেকজন ড্রাইভার, কিন্তু সব তো আর একরকম এক মেধা দিয়ে আসে নাই। আমরা 20 টাকা চা খাওয়ার জন্য ওদেরকে দিই, কারণ মনে করেন আমাদের গাড়িগুলো সেভে রাখে। ওই হিসেবে ওদের একটা কি খরচ আছে 20 টাকা করে প্রতি গাড়ি থেকে। আমাদের 45টা গাড়ি, 20 টাকা করে আমরা চা খাওয়ার জন্য দিই। পরিবহন খাতে চাঁদাবাজি এ যেন এক অপশক্তির সাম্রাজ্য। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2024 সালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বছরে 1059 কোটি টাকা আদায় হয় অবৈধ চাঁদা হিসাবে। প্রতিদিন এই খাতে ওঠে 12 থেকে 15 কোটি টাকা। দেশজুড়ে 3 থেকে 3.5 লাখ যানবাহন এই চাঁদার আওতায় পড়ে। একটি বাস বা মিনি বাসকে গড়ে 500 থেকে 2000 টাকা পর্যন্ত দিতে হয় টার্মিনাল, স্ট্যান্ড, চেকপোস্ট ও বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর কাছে। টার্মিনাল টোল, হাইওয়ে চেকপোস্ট, রুট পারমিট সিন্ডিকেট, মাঝপথে টোল আর শ্রমিক নেতাদের আধিপত্য।
এসিসির সাম্প্রতিক তদন্তে জানা গেছে শুধু কয়েকটি শক্তিশালী সিন্ডিকেটই বছরে 200 থেকে 300 কোটি টাকা তোলে। পরিবহন টার্মিনাল এবং স্ট্যান্ড থেকে প্রতিদিন 2 কোটি 21 লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। চাঁদাবাজির এমন খোলামেলা দৃশ্য দেখে প্রশ্ন উঠছে, কাদের ছায়ায় এতটা দুঃসাহস? কারা এই চাঁদাবাজদের পেছনে? আমাদের অনুসন্ধান জানায় এই অবৈধ চাঁদা উত্তোলনের মূল নিয়ন্ত্রক হিসাবে উঠে এসেছে 2 জনের নাম, খোরশেদ আলম এবং ইউসুফ আলী। অলঙ্কার থেকে সীতাকুণ্ডগামী রুটের প্রতিদিনের 200 গাড়ির চাঁদা কোথায় যায়? কারা নিয়ন্ত্রণ করে বিশাল অবৈধ আয়ের নেটওয়ার্ক? একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা যাব অভিযুক্ত সেই পরিবহন নেতার বাড়িতে, দেখাবো তাদের বিলাসী জীবনের গল্প। দর্শক, স্বাগত অপরাধের খোঁজে। চট্টগ্রাম নগরীর গণপরিবহন থেকে প্রতিদিন আসে লক্ষাধিক টাকার চাঁদা। এই টাকা কোথায় যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পৌঁছাই অভিযুক্ত 2 পরিবহন নেতা খোরশেদ আলম ও ইউসুফ আলীর বাসায়। আমরা সড়কে রেখে চাঁদাবাজি করতেছি, এটা একদম মিথ্যা কথা। এটা একদম মিথ্যা কথা। আর আমরা কোনো পুলিশকেও টাকা দিই না, আর আমরা কোনো দলীয় নাম ব্যবহার করি না। রাস্তা থেকে কোনো টাকা তুলি না, কোনো মালিক থেকেও রাস্তা থেকে কোনো টাকা তুলি না। এটা আপনাদের যে নিউজটা দিয়েছে এটা ভুল। তদন্তে বেরিয়ে এসছে পরিবহন মালিক সমিতির নেতা পরিচয়। দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ রয়েছে। ভুক্তভোগী চালক ও হেলপারদের দাবি, এই 2 ব্যক্তির কাছেই প্রতিদিন পৌঁছে যায় চাঁদার সবচেয়ে বড় অংশ। চাঁদাবাজি করে এটা সত্য। চাঁদা যারা নেয়, একজনের নাম হচ্ছে ইউসুফ, একজন হচ্ছে খুরশেদ। এরা 2 জন বর্তমানে জড়িত, আর এবং তারা আওয়ামী লীগের আমল থেকেই চাঁদা খাচ্ছে। আর দিন শেষে তাদের কি ছিল এই দেশে না ছিল সেটা দেশের মানুষ জানে, কিন্তু এখন থেকে একজন আর বাড়ির 3-4টা, তারা যে প্রাইভেট কার চলাফেরা করে, একটা প্রাইভেট কার দাম 30 লক্ষ টাকা। তারপর তাদের চলাফেরা আলিশান সবকিছু মানে অন্যরকম। মানে একভাবে চাঁদাবাজি করতেছি। যেমন ছোট গাড়ি বলেন, বড় গাড়ি বলেন, দাঁড়াইতেছে টাকা তো কি জন্য দাঁড়াইবা, তুমি এখানে দাঁড়াইতে পারবো না। পুরসভা নেয় 40 টাকা, আর যারা এখানে খাড়ে লাইনম্যান করে তারা নেয় 30 টাকা। ওদের পারিশ্রমিক। এখানে গাড়ি আছে ধরেন 8 নম্বর 17 নম্বর মিলিয়ে 150 মতন হবে। জি, এর হচ্ছে আমাদের মালিক সমিতির নেতা। এদের কাজ হচ্ছে লাইন মেনটেন করা, মানে কোনো দুর্ঘটনার কোনো সমস্যা হলে ওনারা মেনটেন করার জন্য ওনার নিজের দায়িত্বগুলোকে পালন করে। কি করছে সেটা তো আমরা জানি না, আমাদের কথা আমরা জানি। আমরা গাইছি যে ফ্যাট খাওয়া মানে আমরা গায়ে চালায় ভাত খাই, কে কী করবে সেটা আমাদের নীতি ঠিক লাগবে, সব ঠিক। আমি গাড়ি চালায় আমাকে কেউ 1 টাকা দিয়ে আসবে না ভাত খাওয়ার জন্য, এটা আমার নীতি। আমি গাড়ি চালায় ভাত খাই। খোরশেদ আলমের বাড়িতে গিয়ে দেখা যায় 2 তলা বিশাল বাড়ি, সামনে দামি একটি যাত্রীবাহী মাইক্রোবাস। আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কথা বলতেই উঠে আসে নতুন তথ্য। গত কয়েক বছরে হঠাৎ করেই পরিবর্তন হয়েছে তাদের আর্থিক অবস্থার। সামান্য গাছতলার থেকে হুট করে 7 তলা কেমন উঠে গেল? এটা হচ্ছে যে প্রশ্ন, এটা হচ্ছে মানুষের মানে চিন্তা না। আর বিশেষ করে তারা চাঁদা খায়, এটা ভালো কথা, কিন্তু 4 থেকে চাঁদা খাচ্ছে। চাঁদা খাওয়ার পরে তার তো কাজটাও করে দিচ্ছে না। এই 8 নম্বর লাইনটা দিয়ে তারা আজকে এতটুকু পর্যন্ত আসছে। একজনে গাড়ি বাড়ি সবকিছু করছে, সম্পদ করছে, কিন্তু দিন শেষে ওই ড্রাইভারদেরকে উনি খবর নিচ্ছেন, ড্রাইভারদেরকে রোডে মারতেছে, উনি দেখতেছেন। ইউসুফ আলীর বাসায়ও একই চিত্র। বিলাসবহুল ঘরবাড়ি, দামি আসবাব, উন্নত মানের গাড়ি, সব মিলিয়ে স্পষ্ট আয়ের উৎস তাদের দাবি অনুযায়ী গাড়ির ব্যবসা হলেও বাস্তব চিত্র তাতে প্রশ্ন তোলে। এক গাড়ি মনে করেন সার্ভিস চার্জ সহ আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে। সার্ভিস চার্জ সহ আমরা 2000-2500 টাকা নিতাম আগে, কিন্তু 2020 সালের পরে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে মানে কোনো ধরনের রাস্তার উপরে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না। সেই সময় থেকে আমাদের ইয়েটা বন্ধ। অনেক অর্থনীতির মালিক আপনারা ছিলেন 10 বছর আগে 15 বছর আগে একেবারে অসহায়। আমি বলি কে বলছে এটা শুনেন, এটা আপনি শোনার কথা বলছেন। আমি বলি আমি আসছি যে এই রোডে 2006 সালে আমি আসছি 2টা গাড়ির মালিক হয়ে। তখন আপনি কি করতেন? আমি 2টা গাড়ির মালিক ছিলাম। মালিক ছিলেন? জি। এখন কয়টার মালিক? আমি এখন 9টা গাড়ির মালিক। ইনকাম কি আপনার? আমার ইনকাম সোর্স এটা, আমি গাড়ি দিয়ে গাড়ি করছি। গাড়ি দিয়ে অবশ্যই। এখন এই যে 140টা গাড়ি নিয়ন্ত্রণ করতেছেন, জি, পুরো কারণ ছাড়া? অবশ্যই না, কারণ ছাড়া। কারণ আমি এর আগে সার্ভিস চার্জ নিছি না গাড়িগুলার। নিয়েছেন? অবশ্যই। এখন নিচ্ছেন না? এখন নিচ্ছি না, এখন সরকারি নিষেধ আসছে, নিচ্ছি না। আপনি সর্বশেষ কথা বলেন তার সাথে কোনটা? আমরা সড়কে রেখে চাঁদাবাজি করতেছি, এটা একদম মিথ্যা কথা।
এটা একদম মিথ্যা কথা। আর আমরা কোনো পুলিশকেও টাকা দিই না, আর আমরা কোনো দলীয় নাম ব্যবহার করি না। এখন আমরা নিজেরা গাড়ির টাকা দিয়ে আমাদের ড্রাইভারদেরকে আমরা দেখতেছি, ড্রাইভার কোনো অ্যাক্সিডেন্ট পড়লে আমরা দেখতেছি, কারণ শ্রমিক সাজাতেও বন্ধ, যেটা শ্রমিকের রিভিউ যেটা ছিল ওটাও বন্ধ। তো যখন এখন আমরা 2-4 জন মালিকে মিলে আমাদের কোনো শ্রমিক অ্যাক্সিডেন্ট হলে এটা আমরা নিজেদের পকেট থেকে সাহায্য সহযোগিতা করি। আপনি কি পরিমাণ সম্পদের মালিক? না, এটাই আমার, আর কিছু না। কত টাকার সম্পদ হবে? আমার প্রায় 2 কোটি টাকা ব্যাংকের লোন আছে, এইটুকুর পরে আর কোনো কিছু নেই। আমি এই লাইনে ছিলাম, কি সম্পদ ছিল? তখন আমার বাড়িটা ছিল ওইটা, এটা তো আমার জায়গা ছিল দেন বাবুদ্দিনের। হ্যাঁ, এই বক্তব্যটা কি আপনার? প্রশ্নই আসে না, আমরা কোনো চাঁদা তুলি না। এটা আপনাকে যে কেউ যদি কোনো আপনাকে নিউজ দিতে থাকে, এটা ভুল সিদ্ধান্ত। আমরা কোনো চাঁদা না, আমরা এরকম কোনো চাঁদা তুলি না, এটা ভুল সিদ্ধান্ত, মানে ভুল আপনাকে ইনফরমেশন দিচ্ছে। না, আমরা এরকম কোন না প্রশ্নের না, প্রমাণ দেখে দিলে আপনি যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। কিন্তু তাদের বক্তব্যের সঙ্গে ভুক্তভোগী চালকদের অভিজ্ঞতা মেলে না। চালকদের দাবি, ওদের নাম বললে রাস্তায় কেউ কথা বলতে চায় না। আরো অন্য আরো অনেক নেতারা আছে তো, অলঙ্কার ইউসুফ আছে, তারপরে খুরশিদ আছে, এরা 2 জন মেইন। ওরা মালিক সমিতি পুরো লাইন মেনটেন করে, পুলিশের চাঁদা দেয়, মালিক নেতার করে দেয়, মাসিক টাকা মালিকেরা দেয় মেগুলে। ওটা মালিকের লোক, খুরশিদের লোকে ইউসুফের লোকের সম্পর্ক। আমাদের এখানে তো সবগুলো এখন প্রত্যেকদিন কোনো গাড়ি নাই, যেন আমরা হয়রানি হচ্ছি টাকা দেওয়ার পরও, যে সবাই তো টাকা খাচ্ছি, কিন্তু টাকা দেওয়ার পর আমরা হয়রানি হচ্ছি, পুলিশ আমাদের হয়রানি হচ্ছে। লাইসেন্স কমপ্লিট, আপনার আমাদের ডোগের ফিটনেস সব কিছু কমপ্লিট আছে, তারপর আমাদের মামলা দিচ্ছে টাকা। অন্যদিকে পুলিশ কর্মকর্তাদের নীরবতা নিয়ে প্রশ্ন আরও জোরালো। ট্রাফিক টিআই সামিউর রহমান ও ডিসি নিষ্কৃতি চাকমা 2 জনের কেউই ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে সম্মত হননি। দর্শক, চাঁদাবাজির উৎস, টাকা তোলা, নেতাদের সম্পদ সবই উঠে এসেছে অনুসন্ধানে। এবার প্রশ্ন, পুলিশের ভূমিকা কি? প্রকাশ্যে ঘটা এমন অপরাধ কেন থামাতে পারছে না প্রশাসন? এবারে যেতে চাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রের কাছে, জানতে চাই তাদের অবস্থান। যাচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত অপরাধের খোঁজে। চট্টগ্রাম নগরের মানুষের অভিযোগ, পুলিশের সামনেই হয় চাঁদাবাজি, কিন্তু থামে না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই সিএমপি কমিশনারের কার্যালয়ে। বাংলাদেশের পরিবহন খাতে চাঁদাবাজি এ যেন এক অদৃশ্য সাম্রাজ্য। সরকারি কঠোর নির্দেশনা, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি আর অসংখ্য অভিযান, সবকিছু সত্ত্বেও শৃঙ্খলবদ্ধ সিন্ডিকেটগুলো বছরের পর বছর ধরে দাপটের সঙ্গে চাঁদা তুলে যাচ্ছে দেশের রাস্তাঘাট, টার্মিনাল ও স্ট্যান্ডে। ওনারা লাইনের নেতা, ওনারা যেরকম করে আমরা ওরকম গাড়ি ঘুরে আর কি। ছোট বড় 200 হবে, 17 নম্বর, 8 নম্বর, 15 নম্বর, 200টার কাছাকাছি আছে। আমাদের টোটালি 80 টাকা লাইন খরচ, পুরসভা 40 টাকা, 120 টাকা। আমাদের অনেকগুলো এসটিভিজ আছে, কিন্তু আমাদের কি একটা এসটিভিজ করে দেওয়া হয়েছে আমাদের গাড়িগুলো এখানে দাঁড়াবে, কিন্তু না, আমরা যেহেতু একজন মহিলা নামাচ্ছে মায়ের বয়সে, ওনাকে আমরা সাইড করে নামাতে হচ্ছে। সেখানে যদি আমি নামাই, পুলিশ প্রশাসন আছে ওখানে দাঁড়ায় থাকে, এই গাড়ির লাইসেন্স সাইড করলে কি হয়, আমাদের সিটে এইটা সেইটা তাকে ধরলে 500 দিতে হয়, এর না হইলে মামলা, সিটের মামলা, নো পার্কিং, 10,000 টাকা মামলা ধরা দিচ্ছে। তখন আমরা কোথায় যাবো, করার কিছু নেই। যে দল ক্ষমতা আসে ওই দলের নেতারা মারে। এখানে বললাম না, নাসির আছে, নাসির সেক্রেটারি, শ্রমিক সংগঠনের সেক্রেটারি, সভাপতি হচ্ছে জুয়েল, অলঙ্কার থাকে ওঠে, এই মুহূর্তে নাই। আপনারা আসছেন ওই জন্য নাই, এরা সমাধি যখন আসে এখানে কেউ থাকে না, পোলান দলীয় মানুষ থাকলে কেউ থাকে না। এখানে কি লাইনম্যান আছে বলে, লাইনম্যান তারও ট্রাফিকের জন্য ট্রাফিকের টাকা না দিলে আবার সামনে গেলে মামলা দিয়ে দেয় সার্জেনে, এগুলো আর কি। টাকাটা কারা তুলে? আছে এখানে একটা ছেলে এখন দেখছেন না, ওই ছেলে 20 টাকা করে তুলে। ইসুফ, জি ইসুফ, এর সাথে আরো লোক আছে, ওর নাম তো আমরা জানি না। আচ্ছা স্যার, আমি আর বলে টাকা নেবো না। হ্যাঁ স্যার, না এগুলো আমি দান্দা করে যাত্রী ধরতেছি। জি স্যার, এই কাম ধরছি আমি, আর টাকা তুলবো না। এমনি আমি যাত্রী দিই, আমি 4 পয়সা 20 টাকা করে। সর্বোচ্চ 70 টাকা, পৌরসভা 40 টাকা, তাহলে 30 টাকা। তাহলে 30 টাকাগুলোর মধ্যে
ওই যারা লাইনম্যান করে তাদের বেতনের জন্য যেগুলো নেয় এগুলো হচ্ছে যে আপনার যে লাইনম্যানগুলো আছে ওই লাইনম্যানে আপনার মানে কি ওটা ওনাদের পারিশ্রমিক এটা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সর্বশেষ গবেষণা বলছে দেশে ব্যক্তি মালিকানাধীন বাস মিনিবাস খাতে বার্ষিক অবৈধ চাঁদা আদায় হয় প্রায় 1059 কোটি 37 লক্ষ টাকা। শুধু দৈনিক হিসাব করলেই দেখা যায় দেশের বিভিন্ন স্থানে 12 থেকে 15 কোটি টাকা তোলা হয় পরিবহন শ্রমিক, মালিক ও যাত্রীদের কাছ থেকে। টাকা ওঠে 5টি প্রধান জায়গা থেকে: টার্মিনাল, গাড়ির স্ট্যান্ড, হাইওয়ে চেকপোস্ট, রুট পারমিট সিন্ডিকেট আর সড়কের মাঝপথে অনিয়মিত টোল। এই চাঁদা আদায়ের সঙ্গে জড়িত শ্রমিক নেতা, মালিক সমিতি, প্রভাবশালী রাজনৈতিক নেতারা, এমনকি প্রশাসনের কিছু অসাধু মেম্বারও। দেশে আনুমানিক 3 থেকে 3.5 লাখ যানবাহন সরাসরি এই চাঁদার আওতায় পড়ে। একটি বাস বা মিনি বাসকে গড়ে 500 থেকে 2000 টাকা পর্যন্ত দিতে হয়। রুট ভেদে এই সংখ্যা কখনো 3 থেকে 5টি পয়েন্টেও পৌঁছে যায়। উচ্চ পর্যায়ের দুর্নীতি যেরকম নিয়ন্ত্রণ হয় নাই, সে একইভাবে একেবারে সেবা খাতের দুর্নীতি, যেটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, যে সমস্ত খাতের দুর্নীতিগুলো মানুষ সেটাকে মেনে নিতে বাধ্য হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সাম্প্রতিক তদন্তে উঠে এসছে কেবল 2টি বড় সিন্ডিকেটই বছরে 200 থেকে 300 কোটি টাকা তোলে। কিছু রাজনৈতিক সত্তা, পরিবহন নেতা ও মালিক সমিতি এই টাকা ভাগ বাটোয়ারা করে। চাঁদাবাজির বিষয়টা দুদকের এখতিয়ারভুক্ত নয়, তবে যদি কেউ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত। আমাদের অনুসন্ধানী দল দেখা করে সিএমপির মুখপাত্র আমিনুর রশিদের সঙ্গে। তাকে তুলে ধরা হয় অলঙ্কার এলাকায় প্রকাশ্য চাঁদাবাজির ফুটেজ, ভুক্তভোগীদের অভিযোগ ও 2 পরিবহন নেতার বিরুদ্ধে উত্থাপিত তথ্য। বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম এইমাত্র। যেহেতু অভিযোগটা আমার পুলিশের বিরুদ্ধে, পুলিশ সদস্যের বিরুদ্ধে, এবং সাথে কিছু বিজান লোকের নামও বললাম, বিষয়টি আমি আমলে নিলাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা তদন্ত করে যথাযথ বিভাগীয় ব্যবস্থা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় চক্র কি শুধু 2 ব্যক্তিকে ঘিরে, নাকি রয়েছে আরও প্রভাবশালী কারো ছত্রছায়া? চাঁদাবাজির অর্থনীতিও ক্ষুদ্র নয়। আমাদের অনুসন্ধান মতে প্রতিদিন গাড়ি 200+, চাঁদা 50 থেকে 150 টাকা, দৈনিক অবৈধ আয় 10,000 থেকে 30,000+, মাসে মোট 3 থেকে 9 লাখ টাকা। চট্টগ্রামের পরিবহন খাত যা মানুষের দৈনন্দিন জীবন, সেখানে এই অবৈধ বাণিজ্য শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, নিরাপত্তা, শৃঙ্খলা এবং ন্যায় বিচারকে হতাশ করে। দর্শক, চট্টগ্রামের এই গল্প শুধু 2 নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নয়, এটি আমাদের সিস্টেমের দুর্বলতার গল্প। আইনের চোখের সামনে অবৈধতা যখন স্বাভাবিক হয়ে যায়, যখন সাধারণ মানুষের ভয় হয়ে ওঠে তাদের নিত্যসঙ্গী, তখন প্রশ্ন ওঠে এই শহর কতটা নিরাপদ। এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজ টিমের অনুসন্ধান এখানেই শেষ নয়। আমরা নজর রাখছি যে প্রতিশ্রুতি প্রশাসন দিয়েছে তা কতদূর বাস্তবায়িত হয়। আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনাদের দেয়া তথ্যের ভেতরের গল্প তুলে আনবো আপনারই সামনে, কারণ সত্যকে সামনে আনা আমাদের দায়িত্ব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।